সংবিধানে পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায়ের দিন ধার্য। জুলাই গণহত্যা মামলায় সাবেক ১ ডজন মন্ত্রীসহ ১৬ জনকে আজ তোলা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। দাখিল করা হবে তদন্ত প্রতিবেদনও। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি আজ। ইভিএম হবে না, এই ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, না ভোটের পক্ষে ব্যাপক জনমত। বাতিল হচ্ছে ইভিএম, সংস্কার কমিশন প্রধানের ইঙ্গিত। না ভোট ফিরিয়ে আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। চটকদার বিজ্ঞাপনে রমরমা কোচিং বাণিজ্য। রংপুরে পাড়া মহল্লায় নামে বেনামে চলছে ২০০-র বেশি। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের অভাব ও অসম প্রতিযোগিতাই দায়ী। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আত্মত্যাগের বিনিময়ে ৭১-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে ফল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতের দাবিও তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া। অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা ওরা গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। দুই, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল, শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবারে এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। আনন্দটাকে যেন ম্লান করে দিতে না পারে, এই উপাদানগুলোকে সরিয়ে ফেলতে চাই, তেমন বাংলাদেশ চাই। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনে বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও শ্রদ্ধা জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় আচার শেষে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৩ তরুণ উপদেষ্টা জানান, ৭১-এ অর্জিত স্বাধীনতা ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুস সালেহী।
বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। এদিকে বিজয় দিবসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। জানালেন আগামী বছরের শেষে কিংবা ২০২৬-এর প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান ৬ কমিশনের চেয়ারম্যানকে নিয়ে হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রথম ৬টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। নির্বাচনের সম্ভাব্য সময় জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান দলটির নেতারা। এদিকে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি মহাসচিবকে নেওয়া হয় সাভার সিএমএইচে। পরে অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন মির্জা ফখরুল। বিজয়ের দিন সকাল ১০টার পর দলীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা, প্রতিনিধি দলের নেতৃত্বে মহাসচিব। প্রচণ্ড ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে দ্রুত নেওয়া হয় সাভার সিএমএইচে। সেখানে কিছু সময় চিকিৎসা নেয়ার পর সুস্থ বোধ করলে দুপুরে বাসায় ফেরেন তিনি। এর আগে গণমাধ্যমে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে কবে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রধান উপদেষ্টা তারপরেও গত ৪ মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এই জন্য ধন্যবাদ দিতেই হয়। পেশি শক্তির হুঙ্কার যেমন দমাতে পারেনি ৭১-এ বিজয় ছিনিয়ে নেয়া নির্ভয় সন্তানের উত্তরসূরিদের, তেমনি আগামীর বৈষম্যহীন বাংলাদেশে যেন অপশাসনের শঙ্কা তৈরি না হয়, তাই নির্বাচনই হতে পারে একমাত্র রাজনৈতিক বন্দোবস্ত, বলছেন
রাজনীতিকরা। এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে যান নেতাকর্মীরা। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে মানুষের স্বস্তি মিলবে বলেও মত বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের মাঝামাঝি ভোটের আশা করছিল বিএনপি। তারপরও প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপকে স্বাগত জানিয়েছে দলটি। তবে অংশগ্রহণমূলক ভোটের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান দল তিনটির নেতারা। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান। যোগ দেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওঠে নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি নেতারা বলেন, আগামী বছরের মাঝামাঝি ভোট হওয়ার আশা ছিল তাদের। তারপরও প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে রোডম্যাপ দিয়েছেন তা স্বাগত জানায় দলটি। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছুটা বিলম্ব মেনে নিতে রাজি জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতারা। একটু বিলম্বিত নির্বাচন হয়তো এই জাতি মেনে নেবে, প্রোভাইডেড ইলেকশনটা পার্টিসিপেটরি হওয়া দরকার, ফ্রি এবং ফেয়ার হওয়া দরকার। সোশ্যাল পলিটিক্যাল রিফর্ম ছাড়া আমি মনে করি না যে নির্বাচন হলে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেক্ষেত্রে তাদের আগামী বছর কিংবা আরও এক বছর যে নির্দিষ্ট সময়টা লাগুক, আমরা সেই সময়টা পর্যন্ত দিতে চাই। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথম। পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলাপ করেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। আগ্রাসন মুক্ত বাংলাদেশের প্রথম বিজয়, সবাই এই বিজয়কে যথাযথভাবেই পালন করছে। ৩০ লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত ১৫ বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। অন্যায়ের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা।
২৪শে বিজয় দিবসে এমনই প্রত্যাশা তরুণদের। ২৪শের গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় দেশের প্রশ্নে আপোষহীন এই তরুণরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর বীর শহীদদের স্মরণে রাজধানীতে বিজয় র্যালি করেছে জাতীয় নাগরিক কমিটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদীদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি, যেখানে বারবারই উচ্চারিত হচ্ছিল ৭১ মরে না, ২৪ হারে না, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দুপুরে জ্বালাময়ী স্লোগান মুখর মিছিল থেকে আওয়াজ ওঠে সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন অবস্থানের বিষয়ে। বিকেলে নাগরিক কমিটির আহ্বানে র্যালিতে অংশ নেয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। গালে বাংলাদেশের পতাকা এঁকে লাল সবুজ পোশাক পরে পরিবার নিয়েও অনেকেই ছিলেন র্যালিতে। বাংলা মোটর থেকে শাহবাগ, কাটাবন, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয় র্যালিটি। বিজয় দিবসটা কি একটা জিনিস সেটাই বুঝতাম না। সবকিছুর ভিতরে কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, শেখ মুজিব। বিগত বছর আমরা এগুলো করতে পারি নাই। স্বাধীনতার পর আমরা স্বতঃস্ফূর্তভাবে এখন আপনার পালন করতে পারতেছি, তাই আমরা একত্রিত হয়ে এই জায়গার মধ্যে বিজয় দিবস পালন উদযাপন করছি। র্যালি শেষে বক্তব্য রাখেন নেতারা। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সার্বভৌমত্বের দিকে কেউ চোখ রাঙালে সে চোখ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ার করেন। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন নাগরিক কমিটি। আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। মুক্ত পরিবেশে বিজয় উদযাপনের উচ্ছ্বাস ছিল সবার চোখে মুখে। সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। নির্বাচন পদ্ধতিতে বাতিল হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই বাছাই করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন। সানবীর রূপল জানাচ্ছেন বিস্তারিত। সুশীল সমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার। সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের 2 মাসের বেশি পার করেছে। এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব। সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামত। বিভিন্ন মত, পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনঃপৌনিক বৈঠক। লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন। অংশীজনদের প্রস্তাব, রাজনৈতিক দিন দরবার, এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ। তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার। এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কারভাবে বলতে পারি, ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত। আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে এবং এই ব্যাপারে কোথাও একটা ব্যাপক জনমত আছে। যেহেতু একটা জনমত আছে, রাজনৈতিক দলগুলো চায়, তো
এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করব। আমরা এখন নিশ্চিত নই, আমাদের যৌথভাবে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বের করতে হবে সংসদের উচ্চ কীভাবে নির্বাচিত হবে। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, নির্বাচনী প্রচারণায় অর্থের ছড়াছড়ি রোধ, প্রার্থীদের হলফনামার সঠিক যাচাই বাছাই, নতুন নির্বাচন পদ্ধতি সহ যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছে কমিশন। ব্যালটে না ভোটের প্রচলন পুনরায় ফিরিয়ে আনার বিষয়টিও আছে আলোচনায়। না ভোটের পক্ষে ব্যাপক জনমত, আমরা বিবেচনা করছি। হলফনামা যাচাই বাছাই করা হয় না, যাচাই বাছাই করা দরকার। এইসব প্রস্তাব এসছে, এইসব প্রস্তাবগুলো আমরা বিবেচনা নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি সরকার গঠিত অন্য কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি কোচিং সেন্টার। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের। অনেকেই রীতিমতো ট্রেড লাইসেন্স নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন। এজন্য অসম প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদ। কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বন্ধ নেই পড়াশোনা। ডিসেম্বরের ছুটিতেও কোচিং সেন্টারে ব্যস্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রস্তুতি নিচ্ছে ক্যাডেটে ভর্তির। সাধারণ কোচিং সেন্টারের পাশাপাশি রংপুরে ক্যাডেট কোচিংয়ের নামে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নানা অফারে আকৃষ্ট করা হয় শিক্ষার্থীদের। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন একটু ভালোভাবে শিখতেই কোচিং সেন্টারে ভর্তি হওয়া। স্কুলে তো পড়াই, তারপরে স্কুলে একটু পেছায় আছে জন্যই আমার আসলে কোচিংয়ে দেওয়া। স্কুলে যে সব বিষয় আমরা শিখিনি তাই এখানে এসে শিখতেছি। স্কুলে একটা সীমিত একটা জ্ঞান পাওয়া যায়, আর এখানকার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের একটি গবেষণা বলছে প্রাথমিক সমাপনীর আগে 86% শিশু শিক্ষার্থী কোচিংয়ে যাচ্ছে, আর শহরে অষ্টম ও নবম শ্রেণীর 90 ও 92% বেশি শিক্ষার্থী প্রাইভেট কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। গ্রামে এ হার 90 ও 86%। শিক্ষাবিদদের মতে অসম প্রতিযোগিতার আকাঙ্ক্ষা থেকেই এমন পরিস্থিতি, আর কোচিং সেন্টার পরিচালনায় পরিষ্কার নীতিমালা প্রণয়ন জরুরি। যদি বন্ধ করতে চায় তাহলে গভর্নমেন্টকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই রকমভাবে এফোর্ট দিতে হবে, যাতে সেই এফোর্টের কারণে কোচিং সেন্টারগুলোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না। শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করতেছি, অভিভাবক সমাবেশে আমরা বলি যে যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যায় আর কি। তারপর যদি সে প্রাইভেট কোচিং করে সেটা তার আসলে আমরা তো এইভাবে তাকে করতে পারি না, তারপরও কিন্তু স্কুলে আসার জন্য আমরা তাদেরকে চেষ্টা করতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে কোনো শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না, তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের দৈনিক সর্বোচ্চ 10 জনকে পড়াতে পারবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সেতুর অভাবে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 5 গ্রামের অন্তত 25,000 মানুষ। ফুলসাগর বিলের ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে বরাদ্দ পেলে ওই এলাকায় পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। জামিল মিয়া ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কাঠের ভাঙ্গা সাঁকোর নিচে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। বর্ষা কিংবা খরা পারাপারের দুর্ভোগ নিয়েই দিন কাটে স্থানীয়দের। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে ফুলসাগর বিলের সংযোগ খালে এই কাঠের সেতুটি ভেঙে যায় 2013 সালে। এরপর সেতুর নিচ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন 5 গ্রামের প্রায় 25,000 মানুষ। ভোগান্তি নিরসনে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজের যে অবস্থা, এই মানে বন্যার সময়ও মানুষের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, আবার শুকনো মৌসুমের সময়ও যাতায়াত ব্যবস্থা খারাপ। উপরেও ভাঙা, নিচেও ভাঙা, খুব কষ্ট। এখন পানি শুকালেও কষ্ট, পানি হলেও কষ্ট। আমাদের খুবই সমস্যা। দ্রুত এই ব্রিজটা হলে আমাদের এলাকার জন্য সবার জন্য আর কি ভালো হবে। বরাদ্দ পেলে বিলের ওপর পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সংযোগকারী একটা সাঁকো রয়েছে যেটি প্রায় জরাজীর্ণ অবস্থানে রয়েছে। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি
হয়তো বা ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। ফুলসাগর বিলের সংযোগ খালের উপর ৬০ মিটার দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করা হয় ২০০৮ সালে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। আমদানি পণ্য বোঝাই কন্টেইনার অফ ডকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএমইএ এর টাগ অব ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এরিয়ে অফ ডক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন ৪ গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে ৩ গুণ বছরে, যার আর্থিক ক্ষতির মূল্য ১০,০০০ কোটি টাকার বেশি। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর দাবি, বর্তমানে ২০ ফুট সাইজের একটি কন্টেনারের পণ্য বন্দর থেকে ডেলিভারি নিতে খরচ পড়ছে ৩,৪০০ টাকা, আর ৪০ ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে ৪,২০০ টাকা। কিন্তু বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে ১২,৬০৫ টাকা এবং ১৪,৪০০ টাকা। পার ইয়ারলি যদি ১,০০০ কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট ১ কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো এইগুলো পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। বছরে চট্টগ্রাম বন্দর ৩২ লাখের বেশি কন্টেনার এবং ১২ কোটি মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করছে। এর মধ্যে ৭৫% গার্মেন্টস শিল্পের কাঁচামালের পাশাপাশি রফতানির জন্য প্রস্তুত তৈরি পোশাক। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। বর্তমানে বন্দর থেকে সর্বনিম্ন একদিনে ডেলিভারি নিতে পারছেন আমদানিকারকরা। পোর্টে যেভাবে কাস্টমস অফিসার অ্যাভেলেবেল আছে, আমার অ্যাপ্রেসমেন্ট হয়ে যাচ্ছে, আমি নেক্সট ডেতে ডেলিভারি পাই, সেটা তো অফডকের ক্ষেত্রে হবে না। কারণ অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্রেস করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। পৃথিবীর কোনো বন্দর থেকে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান না থাকলেও নানামুখী চাপে চট্টগ্রাম বন্দর সে কাজ করে আসছিল, আর এর ফলে কন্টেনার জটসহ চতুর্মুখী সংকটে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। তাই ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। জাহাজের টার্নারাউন্ড টাইম কমে যাওয়ার কারণে, ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে ৬ থেকে ৭ লাখ রফতানি কন্টেনার, ২ লাখ আমদানি এবং ৫০,০০০ খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত ২৫ লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। ৩৮ ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ২১টি অফডকে। ২ দশক আগে মূলত বন্দরের কাজে গতিশীলতা আনতে চালু করা হয়েছিল এই অফডকগুলো। দীর্ঘ সময় পেরিয়ে গেল আর নতুন করে কোনো অফডকের অনুমোদন দেওয়া হয়নি। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। মাঝপথে আটকে গেছে দিনাজপুর পৌরসভার সড়ক সংস্কার কাজ। ৩০টি প্যাকেজের মধ্যে অসমাপ্ত ৬টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া ৯টি প্যাকেজের। এদিকে ধীরগতির কাজের জন্য সড়কের বেহাল দশা, নির্মাণ সামগ্রীর কারণে ব্যাহত হচ্ছে চলাচল। এতে চরম দুর্ভোগে পৌরবাসী। সময়মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরে গেছে সড়ক, কোথাও সড়ক জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ।
2021, 2022 ও 2023 সালে পর্যায়ক্রমে দিনাজপুর পৌরসভায় শুরু হয় 30টি প্যাকেজে 24 কিলোমিটার সড়ক সংস্কার কাজ। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 15টি প্যাকেজের কাজ, আর 6টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া 9টি প্যাকেজের। কাজে ধীর গতির জন্য সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে পৌরবাসী। গত 10 বছর দিনাজপুর কোনো উন্নয়ন হয় নাই, বৃহত্তর দিনাজপুর কোনো উন্নয়ন হয় না, দিনাজপুর শহরের কোনো উন্নয়ন হয় নাই। শুধু এই রাস্তা না, দিনাজপুরে আপনি সব জায়গার সব রাস্তাতে আপনারা দেখবেন কোনো কাজ হচ্ছে না, ভালো কোনো কাজ হচ্ছে না। টেন্ডার পাস হচ্ছে কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমাদের রাস্তাঘাটে একটু পানি হলে মনে করেন যে রাস্তা একদম জমে একদম পানি ভরে গেছে মনে করেন। 5 আগস্টের পর কয়েকটি প্যাকেজের কাজ ফেলে রেখে আত্মগোপনে চলে গেছেন কয়েকজন ঠিকাদার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পৌর কর্তৃপক্ষের। অন্যদিকে সময় মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। কাজ করার জন্য আমরা টাকাটা দিয়েছি, বেশ কয়েকবার তাদেরকে চিঠি দিয়েছি কাজ শুরু করার জন্য। তো সে 5 আগস্টের পরে পলাতক থাকার কারণে সে কাজগুলি তার প্রতিনিধি বলতে তার ভাগনা আছে একজন, তাকে দিয়ে কাজ করাচ্ছে। আশা করছি সামনে খুব শিগগিরই সে কাজ শুরু না করলে আমরা চুক্তি বাতিলপূর্বক পরবর্তীতে দরপত্র আহ্বান করে কাজটি বাস্তবায়ন করব। দিনাজপুর পৌরসভায় সড়কের মোট দৈর্ঘ্য 187.14 কিলোমিটার। সময় সংবাদ, দিনাজপুর। প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখ মারাই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগাঁয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে। বর্তমানে এ সুগার মিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছে না মিলটি। প্রতি বছরের মতো গেল বছরেও প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে, যার পাল্লা ভারী হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ 278 কোটি টাকা। মিলের শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের অভিযোগ, যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে। 60-65 বছর আগের মিল, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা। টেন্ডার হচ্ছে 7 লাখ, ওর মাল আসতেছে মাত্র 25,000। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার আছে, সেখানে এত দুর্নীতি হয় যেটা আর লাভ দিয়ে কভার করা যায় না। আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। দুর্নীতির কোনো সুযোগও নাই। আমরা সব কিছু পিপিআর ফলো করেই আমরা ক্রয় প্রক্রিয়াটা করে থাকি। ফিনিশ প্রোডাক্ট দুটাই, একটা চিনি আর একটা মোলাসেস আমাদের ওপেন টেন্ডার হয়, আর চিনি হয় আমরা সংরক্ষিত খাতেই চিনি বিক্রি করি, ডিলারদেরকে চিনি বিক্রি করি। চলতি মারাই মৌসুমে মিলটিতে 85,000 মেট্রিক টন আখ মারাই করে 6,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রংপুরে দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ, তবে বীজ সহ কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় এবছর পেঁয়াজে লোকসানের আশঙ্কা করছেন উত্তরাঞ্চলের কৃষকরা। সুলভ মূল্যে বীজের সরবরাহ স্বাভাবিক রাখা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। কৃষি বিভাগ বলছে সংরক্ষণাগার নির্মাণ সময় সাপেক্ষ প্রক্রিয়া। শাকিল মাহমুদের ছবিতে আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় বরাবরই পেঁয়াজের দামে বাড়তি ঝাঁজ থাকে রংপুরের বাজারগুলোতে। তবে বিগত বছরগুলোর সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। রংপুরে বছরে পেঁয়াজের গড় চাহিদা প্রায় 60,000 মেট্রিক টন। আগের তুলনায় উৎপাদন বাড়ায় ঘাটতি কমেছে অনেকটা। এরই মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। আমাদের ফলন তো খুব ভালো ফলন তো হয়েছে, কিন্তু আমরা বাজার ভালো পাই। এবার 90 টাকা 100 টাকা কেজি বেচতেছে মনে হয়, তা দাম হিসাবে ভালোই আছে মোটামুটি। তবে কৃষকের দাবি, গত বছরের চেয়ে এবছর 2 থেকে 3 গুণ বেড়েছে বীজের দাম, সেই সাথে বেড়েছে কৃষি উপকরণের দামও। হেক্টর প্রতি পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে 40 থেকে 50,000 টাকা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। সংরক্ষণাগার নির্মাণ সহ কার্যকর উদ্যোগ চায় চাষি। খরচ হচ্ছে আমার 80,000 90,000 টাকা, বর্তমানে এখন বিক্রি করতেছি 60,000 55 60,000 70,000 টাকা। কৃষক চতুর্দিক দিয়ে লস,
লাভবান নয়। সরকার যদি সংরক্ষণ করে থোড়া যদি জায়গা করতো তখন আমরা ভরা যখন মৌসুমে তখন মনে করেন যে আমরা বের করে বেচতে পারতাম। কৃষি বিভাগ বলছে বিশেষায়িত সংরক্ষণাগার নির্মাণের প্রক্রিয়াটি চলমান রয়েছে। রংপুর সহ বিভিন্ন জেলা থেকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার ফলে কিন্তু পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসছে আর কি, দাম অনেকটা কিন্তু কমে গেছে। আবার হলো যারা চাষি তারাও কিন্তু গতবারের চেয়ে অধিক দাম পাচ্ছেন আর কি। চলতি বছর জেলায় পেঁয়াজের চাহিদা 60,000 মেট্রিক টন আর 3,750 হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,313 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সারা দেশে বেড়েছে শীতের দাপট। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। শীতের আরও খবর জানাতে রংপুর নগরীর শাপলা চত্বরে আছেন সহকর্মী রেদাওয়ান হিমেল এবং চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় আছেন মাহফুজ মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি রেদাওয়ান হিমেলের কাছে। এবার কিন্তু উত্তরের জেলাগুলোতে একটু আগে ভাগেই শীত নেমে পড়েছে। আমি যদি প্রথমে একটি বিষয় বলে রাখি, এবার উত্তরের জেলাগুলোতে কিন্তু প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যেই ওঠানামা করছে পারদ। আমরা এই মুহূর্তে আছি নগরীর যে শাপলা চত্বর মোড়, সেখানে গত কয়েকদিনে ঘন কুয়াশা থাকলেও আজকে কিন্তু কুয়াশার তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে। সেই সাথে কিন্তু কনকনে হিমেল বাতাস কিন্তু রয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে রংপুরের যে আবহাওয়া অফিস ইনচার্জ রয়েছেন মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আজকে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 13.5 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে বাতাসের আর্দ্রতাও রয়েছে ঘন্টায় 97%। একটি বিষয় বলে রাখি, প্রতি বছরই কিন্তু যখনই শীত নামে তখনই উত্তরের জেলাগুলোতে যে শীতের তীব্রতা সেটা কিন্তু বাড়তে থাকে। সেই সাথে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষদের কিন্তু কষ্টের সীমা পরিসীমা একেবারেই থাকে না। আমরা দেখেছি যে জেলার বাইরের উপজেলাগুলোতে সবচেয়ে বেশি কষ্টে থাকে যেই ভ্যান চালকগুলোর যারা রয়েছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে কাঁচাবাজার সবজি নিয়ে রংপুর নগরীতে আসে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে রাস্তায় অনেক কষ্ট পাওয়া দেয় এবং বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে যে কিন্তু ভ্যান থামিয়ে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। সেই সাথে উত্তরের যেই তিস্তা তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি। ঘন কুয়াশা এবং কনকনে বাতাসের কারণে তীরবর্তী নদীর তীরের বাসিন্দাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, তিনি আমাদেরকে জানিয়েছেন এই শীতের কারণে কিন্তু এখন পর্যন্ত গরিব এবং অসহায়দের মাঝে প্রায় 2000 সরকারি বেসরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতা সামনের দিনেও কিন্তু অব্যাহত থাকবে বলেও তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। এর পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখি, রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু এর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। আমরা গতকালই কিন্তু দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এখন পর্যন্ত শীতজনিত রোগে প্রায় 200 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু আমি একটি বিষয় বলে রাখি, এই শীতের কারণে কিন্তু মানুষ অনেক সময় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে, সেখানেই কিন্তু অসাবধানতার কারণে অনেক বিপত্তি ঘটে যায় এবং আমরা দেখেছি গত 15 দিনে এই অগ্নিদগ্ধ হয়ে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত অন্তত প্রায় 40 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। সব মিলে যদি বলি যে এবারে কিন্তু শীতের যে তীব্রতা এবং কনকনে ঠান্ডা বাতাস সেটা কিন্তু দিন দিন যত যাচ্ছে সেটা কিন্তু বেড়েই চলেছে। সেই সাথে মানুষের যে কষ্ট সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। তো আরো আমি এই মুহূর্তে শীতের খবর জানতে চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছে মাসুদ মামুন। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল কয়েকদিন। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে শীত অনুভূত হচ্ছিল। কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি থাকার কারণে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছিল। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে জেলায় 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 97%। এর আগে চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হঠাৎ করে নামার কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে।
হচ্ছিল। মানুষ শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালাচ্ছিল খড়কুটো দিয়ে, এ থেকেই রক্ষা পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শীতের তীব্রতা এতটাই বেশি যে এ থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। আমি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেছি যে রাতে শীতের বেলায় নিম্ন আয়ের মানুষগুলো স্টেশনে যারা অবস্থান করছে তারা অনেক কষ্টে রয়েছে এবং সড়কে মানুষের উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে সকাল থেকে, কারণ শীতের তীব্রতা এতটাই বেশি চুয়াডাঙ্গাতে, যার ফলে মানুষের উপস্থিতি তেমন একটা বেশি নয়। কারণ হচ্ছে মানুষ শীত থেকে রক্ষা পেতে অনেক ভোগান্তি পাচ্ছে। শীত এতটাই যে শরীরে বিদ্ধ হচ্ছে সেটা বলার ভাষা রাখে না। ঠান্ডা বাতাসটাই হচ্ছে শীতের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে আকাশ কিছুটা মেঘলা থাকার কারণে তাপমাত্রা বেড়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা কয়েকদিন সকালের এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত কারণে বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ। চুয়াডাঙ্গা থেকে এই ছিল শীতের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা ও রংপুরে। এদিকে শীত মৌসুমে জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুরে পুরাতন গরম কাপড়ের ব্যবসা। প্রতিদিন ভিড় করছেন রংপুর বিভাগের বিভিন্ন এলাকার শত শত পাইকার ও হাজারো ক্রেতা। 20 টাকা থেকে 400 টাকায় মিলছে নানা রকম শীতবস্ত্র। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার আশা ব্যবসায়ীদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শীত যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। এ কারণে নীলফামারী সৈয়দপুরের গুদামে পুরাতন বস্ত্রের বেলের মজুত করছেন ব্যবসায়ীরা। তাছাড়া শহরের রেলওয়ে লাইনের পাশে শতাধিক ব্যবসায়ী অস্থায়ী দোকানে শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের হাঁক ডাকে মুখর পুরাতন শীত বস্ত্রের বাজার। পুরাতন এসব কাপড়ের বেল চায়না, তাইওয়ান, কোরিয়া ও জাপান থেকে আমদানি করা হয়। শহরের 8 জন ব্যবসায়ীর গুদামে প্রায় 20,000 বেল শীতবস্ত্র মজুত রয়েছে। অল্প টাকায় ভালো মানের কাপড় কিনতে তাই সব সময় ভিড় থাকে দোকানগুলোতে। একটা দামে মনে করেন 8টা বললাম, এর থেকে সুবিধা আর কি? আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। 10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এইটা না হলে গরিব মানুষ মারা যেত। কাপড় ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, সৈয়দপুরে এই ব্যবসা 80-র দশক থেকে শুরু হয়, যা আজও উত্তরের জনপদের মানুষের কাছে জনপ্রিয়। উলের কাপড় বিদেশ থেকে আসে, এটা আবার চিটাং থেকে সৈয়দপুরে আসে। সৈয়দপুরে পাইকারি বিক্রি করে বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিজয় দিবসে এবার এক ভিন্ন অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেল মহাকাশ গবেষণায় আগ্রহী বাংলাদেশি তরুণরা। সোমবার বিকেলে আগারগাঁওয়ে সফটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সংগঠন বেসিস ও মার্কিন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। এ সময় মহাকাশ গবেষণায় স্বপ্নচারী তরুণদের নিয়ে কাজ করারও আশ্বাস দেন নাসার প্রধান নভোচারী। মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স আর স্টেম শিক্ষায় কেরিয়ার গড়তে আগ্রহী তরুণরা এবার বিজয় দিবসে সাক্ষাৎ পেল মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবার। আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে সোমবার বিকেলে নাসার প্রধান এই নভোচারী মুখোমুখি হন তরুণ গবেষক সহ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী, মেন্টরস ও বিচারকদের। এ সময় তাদের সামনে তুলে ধরেন মহাকাশ যাত্রার অভিজ্ঞতা আর নতুন সম্ভাবনার গল্প। আগ্রহীদের মহাকাশ নিয়ে করা প্রশ্নের খুঁটিনাটি জবাব দেন তিনি। মার্কিন দূতাবাসের সহায়তায় ও সরকারের আগ্রহে বাংলাদেশে মহাকাশ গবেষণা ও নভোচারী হবার স্বপ্ন পূরণের বাস্তব শিক্ষা নিয়ে কাজ করার আশ্বাসও দেন জোসেফ আকাবা। Being here on this trip has meant a lot to me. I've met a lot of students here and I'm very impressed with the work that is being done. We have met with some of your government officials while I have been here and we talked about how NASA can collaborate with Bangladesh. স্বপ্ন জয়ের তীব্র আকাঙ্ক্ষায় যে কাউকে বিজয়ী করে বলে মনে করেন এই নভোচারী। Than I do at home on a daily basis. So
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে বিএনপির দেয়া ৩১ দফা মানার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সংবিধানে সংযোজন বিয়োজন পরে হবে, আগে নির্বাচন দিতে হবে। সোমবার বিকেলে খুলনা মহানগর ও জেলা কমিটির আয়োজনে এক সভায় তিনি একথা বলেন। নির্বাচনের জন্য সংস্কার, আলহামদুলিল্লাহ, নির্বাচনের জন্য সংস্কারের কোনো কারণে আপত্তি নাই, কিন্তু সংস্কারের জন্য নির্বাচন কোনটা ভালো করে বলেন। আমরা বলি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যতটুকু আপনাদের সাধ্য আছে ততটুকু, কিন্তু নির্বাচন থেকে মূল লক্ষ্য ধরে নিতে হবে। আর আমরা যে ৩১ দফা দিয়েছি, ৭ই জানুয়ারি আমি নির্বাচনের বিরুদ্ধে ৩১ দফা আমরা পুনর্ব্যক্ত করছি সংস্কার, সেটা কি, সেটা নির্বাচনের পরে। ফ্যাসিবাদের পতন হয়েছে, এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। আমরা যে এক দফার লড়াই শুরু করেছিলাম এবং জুলাই আগস্টে এসেও যে এক দফা লড়াইটা হলো, সেটা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিজয় দিবসে ছাত্রলীগের মিছিল এবং দেয়াল লিখনের প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার সন্ধ্যায় শহরের প্রধান সড়ক মেডিকেল রোডে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বলেন, মহান বিজয় দিবসে ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়নের সভার চরে ছাত্রলীগ মিছিল করে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ সহ শহরের গেট পার এলাকায় ছাত্রলীগ বিভিন্ন স্লোগানে দেয়ালে লিখেন বলেও জানান তারা। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আতাউল্লাহ সহ কমিটির ৩ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় দোষীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে আতাউল্লাহ ১৫ ডিসেম্বর তাদের উপর হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় ৪০তম বিসিএস এর ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। এতে বলা হয়, গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। ২৫ জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। সোমবার দেশটির পার্লামেন্টে শলসের বিরুদ্ধে ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জার্মানির আগাম নির্বাচন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলসকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলস। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে ৩ দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন।
জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলসের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনও চ্যান্সেলর হিসেবে শলসকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলস। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলস। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কানাডা সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ক্রিস্টিয়া এর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেন। বলেন, পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ফ্রিল্যান্ড। বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ফ্রিল্যান্ডকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। অন্তরা সেন, সময় সংবাদ। এবার ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রমাণ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। তারা জানান, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে, যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রমাণও রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লির সহযোগিতা ছাড়া মামলাটি এগিয়ে নেওয়া কঠিন হবে। ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গেল মাসে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, তার ভাতিজা সাগর ও গ্রুপের এক নির্বাহী। এবার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানালো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা। সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান, এসব প্রমাণ স্পষ্ট যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি। এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয়, বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ, যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি এবং 17 মার্চের মধ্যে আদালতে হাজির করতে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত, যার কপি ইমেল করা হয়েছিল গৌতম আদানিকে। তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গৌতম আদানি। তাকে নিয়ে ভারতেও বিতর্ক রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। $100 বিলিয়ন ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের দুই শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানি। সোমবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স থেকে তথ্য জানা গেছে। বর্তমানে ব্লুমবার্গের শীর্ষ ধনীদের তালিকায় 17তম অবস্থানে আছেন মুকেশ আম্বানি। আর তার মোট সম্পদের পরিমাণ $96.7 বিলিয়ন, আর $82.1 বিলিয়ন পরিমাণ সম্পদ নিয়ে তালিকার 19 নম্বরে আছেন গৌতম আদানি। দ্য ইকোনমিক টাইমস বলছে, সাম্প্রতিককালে জ্বালানি ও খুচরা ব্যবসায় ক্ষতি এবং অতিরিক্ত ঋণের জেরে সম্পদের পরিমাণ কমেছে আম্বানির। আর আদানির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠছিল একের পর এক জালিয়াতির অভিযোগ।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে অস্ট্রেলীয়দের জীবনযাত্রায়। উচ্চ দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি আর মাত্রাতিরিক্ত দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুদ্ধ করতে থাকা অস্ট্রেলীয়দের জন্য বড়দিনের উৎসব হতে যাচ্ছে কিছুটা মলিন। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 43 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি নানা আনন্দ উদযাপনে মেতে ওঠেন সবাই। সাধারণত সঞ্চয় অভ্যস্ত না হলেও এই উৎসবে খরচে পিছপা হন না তারা। তবে সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতায় এবছরের উৎসবের রং কিছুটা ফিকে হয়ে এসেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা iSelectএর তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $12 বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $1.6 বিলিয়ন বেশি। এমনকি এবছর একজন অস্ট্রেলীয় ক্রেতা গড়ে $760 খরচ করবে, যা গত বছরের চেয়ে $61 বেশি। মূলত দ্রব্যমূল্য বাড়ার কারণেই খরচের পরিমাণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুঁলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ভারতের দিল্লি ও NCR অঞ্চলের বায়ু দূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহরের বায়ুমানের সূচক বা AQI বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। বায়ু দূষণ মোকাবিলায় স্থানগুলোতে শিক্ষার্থীদের অনলাইন কিংবা সরাসরি ক্লাসের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকছে। গত মাস থেকে ভারতের দিল্লি এবং আশেপাশের এলাকায় বায়ুর মান খুবই খারাপ ও গুরুতর অবস্থায় ছিল। বায়ু দূষণের এই পরিস্থিতি মোকাবিলায় সরকার GRAP-3 জারি করেছে। GRAP-3 অনুযায়ী এই পরিস্থিতি সামাল দিতে সরকারের নির্দেশে স্কুলগুলোতে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাইব্রিড ক্লাস চালু করা হয়েছে। স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকবে, তবে এর জন্য ঘরে ইন্টারনেট এবং কম্পিউটারের মতো সুবিধা থাকতে হবে। অন্যদিকে দিল্লিতে নির্দিষ্ট ড্রাইভিং মানদণ্ডের নিচে থাকা ডিজেল চালিত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লির AQI 366, যা খুবই খারাপ অবস্থাকে নির্দেশ করে। এই দূষণের মূল কারণ হিসেবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে শুরু করে অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ এবং নিষিদ্ধ যানবাহন চলাচলকে দায়ী করা হচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর নজরদারি ছাড়া দিল্লি ও আশেপাশের অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতে 48তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এখনও অনিশ্চিত বাংলাদেশের অংশগ্রহণ। মেলার আয়োজকরা এক সংবাদ সম্মেলনে সোমবার জানান, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় দেখা দিয়েছে এমন অনিশ্চয়তা। এদিন উন্মোচন করা হয় এবারের আসরের মাস্কটের লোগো। এছাড়া প্রথমবারের মতো মেলায় অ্যাপস পরিষেবা নিশ্চিত করছেন আয়োজকরা। আগামী বছর 28শে জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত।
বড়দিন উপলক্ষে বর্ণিল আলোয় সেজেছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। উৎসবের আমেজে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে রাস্তাঘাট সব স্থান আলোকিত করা হয়েছে। নানা ধরনের বিনোদনমূলক কর্মসূচি উপভোগ করতে ও আলোকসজ্জা দেখতে ভিড় করছেন অনেকে। রঙিন আলোয় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। হ্যাপি হলিডেজ লেখা ব্যানারের মাধ্যমে জানানো হচ্ছে আসন্ন বড়দিন উপলক্ষে আগাম শুভেচ্ছা বার্তা। এই চমৎকার আলোকসজ্জা দেখতে ভিড় করছেন বহু দর্শনার্থী ও পর্যটক। বড়দিন কেন্দ্র করে আলোকসজ্জা করা হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম জুড়ে। আমস্টারডাম শহরকে সাজানো হয়েছে নতুন রূপে। বসানো হয়েছে নানা ধরনের হাতের তৈরি জিনিসের ছোট ছোট স্টল। গরম কফি হাতে নিয়ে এগুলো ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আলোকসজ্জা ছাড়াও আয়োজন করা হয়েছে নানা বিনোদনমূলক কর্মসূচির। শীত ও উৎসবের আমেজকে একসঙ্গে উপভোগ করতে অনেকে বেছে নিচ্ছেন আইস স্কেটিং। পুরো পরিবার নিয়ে উৎসব মুখর পরিবেশ ঘুরে দেখছেন অনেকে। কদিন পরই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দঘন উৎসবের মাধ্যমে বছরটি শেষ করতে চান সবাই। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। তামিমকে ফেরাতে তার সঙ্গে দিলেন আলোচনার ইঙ্গিত। তবে কোড অব কন্ডাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের। তবে এখনও নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুশফিক, হৃদয়, শান্তরা সেরে উঠছেন ইনজুরি থেকে, কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের রোয়েনের চোট। আপডেট নেই ঝুলে থাকা সাকিব আর তামিম ইস্যুরও। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরিয়ে নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব। কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। ফরম্যাট যেটাই হোক না কেন গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। উই আর সার্টেনলি কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট অ্যান্ড নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দূরে খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তারকা ক্রিকেটাররা নন, বরং এনসিএল টি-20 মাতাচ্ছেন নতুন সব মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয়, বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। আর বিসিবির চিন্তা সামনের মৌসুম থেকে নামের ভারে নয়, প্রাধান্য দেওয়া হবে টি-20 স্পেশালিস্টদের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে। চলবেই বাটা কেন, এবারের এনসিএলে যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয় বরং পারফরমেন্সই আসল।
প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি-20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরম্যান্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি-20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি-20টাকে খুব ভালোভাবে জানে, ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি-20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে, নির্বাচক যারা আছেন এসবের দায়িত্বে আছেন তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা ভারতের ক্রিকেটারদের জন্য হুমকির। নিরাপত্তা ইস্যুতেই যে পাকিস্তানে খেলতে নারাজ ভারত তা পরিষ্কার করলেন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, হাইব্রিড মডেলের সিদ্ধান্তে আইসিসির প্রতি 2 দলেরই সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটক, নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ভারত পাকিস্তানে গিয়ে খেলবেন আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে নারাজ। এমন জটিল পরিস্থিতি থেকে উত্তরণে দফায় দফায় বৈঠক করে অবশেষে হাইব্রিড মডেলেই হয় সমাধান। পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে। দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণেই এমন জটিলতা তৈরি হয়। সে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে আইসিসিকেও। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পর হঠাৎই সরব অবস্থানে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত ভারত সরকারের। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলেও পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে থামেননি বিসিসিআই এর এই শীর্ষকর্তা। দল না পাঠানোর প্রধান কারণ যে ক্রিকেটারদের নিরাপত্তা, তা আরও একবার পরিষ্কার করেছেন রাজীব শুক্লা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের নিরাপত্তা। খেলোয়াড়দের পাকিস্তানে পাঠিয়ে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। আমরা সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদী। এদিকে শুধু নিরাপত্তাই নয়, দুদেশ সমঝোতায় এসে সমাধানের পথ খোঁজার চেষ্টা করবে বলে প্রত্যাশা রাজীব শুক্লার। আইসিসির সিদ্ধান্তে দুদেশই সম্মত হবে বলেও মনে করেন তিনি। বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক হাইব্রিড মডেলে। আইসিসি চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আশা ভারত এবং পাকিস্তান উভয় দেশ কোনো রকম তিক্ততা ছাড়াই সম্মত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে 3 মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত কোনো সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের শিডিউল প্রকাশ করবে পিসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে ফুটবল ইন্টারকন্টিনেন্টাল কাপের খবর। রিয়াল মাদ্রিদ এবং পাচুকা এফসির ম্যাচ দিয়ে কাতারের ঐতিহাসিক লুসেল স্টেডিয়ামে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। এমন একদিনে এই ম্যাচ আয়োজন করছে কাতার, ঠিক 2 বছর আগে যেখানে বিশ্বকাপ উঠেছিল লিওনেল মেসির হাতে, যে এই ফাইনালে যোগ করছে বাড়তি আবহ। এছাড়াও রিয়াল মাদ্রিদ কোচ এবং ফুটবলাররা ফাইনালকে দেখছেন বেশ গুরুত্ব সহকারে। ফুটবলে কারা সেরা, ইউরোপ না আমেরিকা? কিলিয়ান এমবাপের এক মন্তব্য ধরে এই বিতর্ক চলেছে মেলা দিন। জাতীয় দল ছাপিয়ে সেই বিতর্ক উকি দেওয়ার চেষ্টা করেছে ক্লাব ফুটবলেও। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অন্য সব কনফেডারেশনের চেয়ে উয়েফার অবস্থান বহু উপরে। আর তাই বাড়তি সুবিধা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। 18 ডিসেম্বর ওদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা এফসি। প্লে অফে কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটা হারিয়েছে মিশরের আল আহলিকে। আর তাই পাচুকাকে মোটেও ছোট করে দেখছে না রিয়াল মাদ্রিদ কোচ।
Significa mucho, significa que el año pasado hemos... এটার মানে অনেক কিছু। আমার কাছে এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতোই। গেল মৌসুম আমাদের জন্য দারুণ ছিল, তার ধারাবাহিকতা রাখা জরুরি। এই জন্য আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা খুব জরুরি। তাছাড়া বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। ধার কিংবা ভার সব বিবেচনায় মেক্সিকোর ক্লাবটির চেয়ে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে সেরা একাদশ বাইরে রেখে স্কোয়াড সাজাবেন এমন ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া কোচের মতো ফুটবলাররাও ম্যাচটাকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। এটা সবসময় গুরুত্বপূর্ণ একে অন্যের সঙ্গে খেলা, বিশেষ করে সেই ক্লাব যদি অন্য কোনো মহাদেশের হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় এই ফাইনালের মধ্য দিয়ে প্রমাণ হবে 2024 সালে কারা সেরা দল ছিল। বুধবার রাতে কাতারের লুসেইলে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ঠিক 2 বছর আগে এখানেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। এসএম ইকবাল, সময় সংবাদ। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান। জার্মানিতে বার্ষিক কনভেনশনে 1 বছরের জন্য তাকে কাউন্সিলর মনোনীত করা হয়। এর ফলে বিশ্বব্যাপী WBCর টুর্নামেন্টগুলোতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও এর ফলে বাংলাদেশের বক্সিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আসাদুজ্জামান। 2025-26 আমি আবারও তাদের দায়িত্ব পালন করব। তারা আমাকে অলরেডি নিযুক্ত করেছেন অ্যাজ এ WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার হিসাবে। 2026-এ আমরা WBC কনভেনশন 192টা কান্ট্রি নিয়ে আমরা বাংলাদেশে করব বলে আমি প্রস্তাব রেখেছিলাম। আমাদের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন এবং তারা ভেবে দেখবেন বলেছেন, তারা আমাদেরকে কনফার্ম করেননি। আমরা 2025-এ ডিসেম্বরে প্ল্যান করেছি, সো 2025-এ মাইক টাইসন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন। মহান বিজয় দিবসের 53তম বর্ষপূর্তিতে চট্টগ্রামে আয়োজিত হয়ে গেল ভিন্ন ধর্মী উৎসব হ্যাপি স্ট্রিট। সকালে নগরের পাঁচলাইশ আবাসিকে ব্যতিক্রমী আয়োজন করে ফ্রোবেল একাডেমি এবং ফ্রোবেল প্লে স্কুল। মাঠের এই উৎসবে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল, মার্শাল আর্ট, মৃৎশিল্প, টাগ অব ওয়ার, ম্যাজিক শোর মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি AKM সাইদুল ইসলাম বাবু, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সভানেত্রী আবিদা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান এবং BSRA গ্রুপ অব কোম্পানিজ, ফ্রোবেল প্লে স্কুল এবং ফ্রোবেল একাডেমির পরিচালকরা। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেন নগরীর বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষেরা। আপনাদের আজকের যে হ্যাপি স্ট্রিট, আমি মনে করি একটা যথোপযুক্ত প্রতিপাদ্য হয়েছে। এইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি অলরেডি কিছু চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলেছি, তাদেরকে আমি পর্যায়ক্রমে এসে তারা একটা কাউন্সেলিং করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, একজন চাইল্ড সাইকোলজিস্ট দরকার প্রতিটি স্কুলে, এটা আসলেই দরকার। যেভাবেই হোক একটা বাচ্চার সাথে একটা রিলেশনশিপ গড়ে তোলা, এবং আমাদের দেশে স্পেশালি আমরা যদি দেখি যে আশেপাশে কোনো কোথাও খেলার মাঠ নাই, বাচ্চারা নির্বিশেষে টাকা পয়সা ছাড়া একটা পার্কে যে খেলাধুলা করবে সেই সুযোগটা খুবই অল্প। আমরা আমাদের শিশুদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তুলতে পারবো, সেই পরিবেশে প্রত্যেকটা বাচ্চা যেন মনে করে যে এই শহর আমার, এই রাস্তা আমার তার প্রতি অনেক দায়িত্ববোধ রয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা। সোমবার বিকেলে পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বাংলাদেশের জাতীয় খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। খেলা উপভোগের পাশাপাশি আবহমান বাংলার এই খেলাকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার দাবি তাদের। এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর হাডুডু খেলার আয়োজন করার কথা জানান আয়োজকরা। হাডুডু ছাড়াও আয়োজন করা হয় ফুটবল খেলার। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড় ছাড়াও আগত দর্শকদেরও পুরস্কৃত করা হয়।
আমরা চেয়েছি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের মধ্য দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হাডুডু খেলা এবং ফুটবল খেলাকে প্রমোট করার জন্য। বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট 2025। ফাইনাল ম্যাচে লিঙ্কন ইউনিভার্সিটিকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। দিনব্যাপী জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেয় মালয়েশিয়ার 4টি বিশ্ববিদ্যালয়ের মোট 6টি দল। স্বাগতিক সিটি ইউনিভার্সিটি সহ আরও ছিল বাহসা ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি এবং IIUM ইউনিভার্সিটি। প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করতেই এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটিকে শিরোপা তুলে দেন অতিথিরা। হাসি দেন তাইলে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানে পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রশ্নে হাইকোর্টের রায়ের দিন ধার্য। ইভিএম হবে না, এই ইভিএম কারিগরিভাবে ত্রুটিপূর্ণ, না ভোটের পক্ষে ব্যাপক জনমত। বাতিল হচ্ছে ইভিএম, সংস্কার কমিশন প্রধানের ইঙ্গিত। না ভোট ফিরিয়ে আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি নিয়ে চলছে পর্যালোচনা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। চটকদার বিজ্ঞাপনে রমরমা কোচিং বাণিজ্য। রংপুরে পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের অভাব ও অসম প্রতিযোগিতায় দায়ী। এই ছিল ভোরের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।